আজকে আমরা রাইম স্কিমটা বুঝবো। ধরো তোমার প্রশ্ন আসে যে গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েম। তাহলে একটা কবিতা থেকে এভাবেই রাইম স্কিম নিয়ে প্রশ্ন আসবে। যে কোনো কবিতায় কিভাবে তুমি রাইম স্কিমটা লিখবা, এই জিনিসটা যদি এই ক্লাসে বোঝো তাহলে যে কোনো কবিতা থেকে তুমি রাইম স্কিম করতে পারবা। আচ্ছা, সব থেকে বড় কথা, আজকে আমরা কোন কবিতার রাইম স্কিমটা পড়বো? আমরা সনেট 18 অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি আমি দেখাচ্ছি শেক্সপিয়ারের কবিতা। হ্যাঁ, শ্যাল আই কম্পেয়ার দি টু আ তোমার হচ্ছে সামার ডে। এটার হচ্ছে শর্ট নেম সনেট 18। এখানকার আমাদের প্রশ্ন ছিল একটা, যে আমরা অলরেডি স্কেনের নিয়ম পড়ছি, গিভ দ্য রাইম স্কিম অফ দ্য পয়েম। তো আমরা এখন রাইম স্কিমটা শিখব। চলো শুরু করা যাক রাইম স্কিম। প্রথমত আমি হচ্ছে তোমাদের জন্য রাইম স্কিমের ফুল অ্যান্সারটা দিয়েছি, কিভাবে অ্যান্সার করবা আমরা সনেট 18 থেকেই দেখব। প্রশ্নে কি চেয়েছে দেখো। এই প্রশ্নে কবিতার রাইম স্কিম মানে হচ্ছে অন্তমিলের বিন্যাস লিখতে বলা হয়েছে, অর্থাৎ কবিতার প্রতিটি লাইনের শেষ শব্দ কিভাবে একে অপরের সঙ্গে মিলেছে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি এটি কোন ধরনের সনেট এবং এর ছন্দবিন্যাসের বৈশিষ্ট্য কি সেটিও সংক্ষেপে লিখতে হবে। তাহলে ফুল অ্যান্সারটা দেখো, সুন্দর করে আগে বাংলায় বুঝে নিব, তারপর আমরা হচ্ছে এটাকে ইংরেজিতে কিভাবে লিখবো সেটাও দেখব, দেন আমরা এর নিয়মটা দেখব। আচ্ছা, দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার ডে একটি শেক্সপিয়ারিয়ান সনেট। এই কবিতার রাইম স্কিম হলো, এই যে রাইম স্কিম হচ্ছে এটা। তো আমরা কিন্তু অনেক সময়, ইভেন আমিও বুঝতাম না, রাইম স্কিম মুখস্থ করতাম যে এ বি এ বি, তারপর সিডি সিডি, ইএফ ইএফ, এই টাইপের না। এখন কিভাবে বের করতে হয় আমরা কিন্তু আজকে এটা শিখবো। এখানে কবিতার প্রথম তিনটি কট্রেন, মানে কট্রেন হচ্ছে 4 লাইনের স্তবক, মানে 4টা লাইন থাকবে, এটার স্তবককে বা স্টেঞ্জাকে বলা হয় কাব্যিক ভাষায় কট্রেন। হ্যাঁ, এখন যথাক্রমে, এটা হচ্ছে যথাক্রমে এ বি এ বি, তারপর সিডি সিডি এবং ইএফ ইএফ অন্তমিলের ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রথম ও তৃতীয় লাইনের শেষ শব্দের মিল রয়েছে এবং দ্বিতীয় ও চতুর্থ লাইনের শেষ শব্দের মিল রয়েছে। কি মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু ধৈর্য ধরো। সবশেষে কবিতার শেষ দুটি লাইন একটি রাইমিং কাপলেট, যার রাইম স্কিম হলো জি জি। এই কাপলেট এর কবিতার মূল বক্তব্য উপস্থাপন করেছে যে যতদিন মানুষ বেঁচে থাকবে এবং এই কবিতাটি পড়বে ততদিন কবিতার মাধ্যমে তার প্রিয়জনের সৌন্দর্য অমর হয়ে থাকবে। এইটাকে আমরা আরেকটু বড় করে লিখতে পারি, তখন প্রশ্নটা বড় হবে। অর্থাৎ শেষে উনি যে মৃত্যুর সঙ্গে ওনার ইয়াকে বলছে যে ওনার মৃত্যু ও ওনার প্রিয়জনকে, প্রিয়তমাকে কি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ উনি ইমর্টাল। আচ্ছা, এই তোমার হচ্ছে অমর। তাহলে এই এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি ছন্দবিন্যাসে এই তোমার শেক্সপিয়ারিয়ান সনেটের প্রধান বৈশিষ্ট্য। এটি কবিতার সুর, সৌন্দর্য, ভারসাম্য এবং সঙ্গীত ধর্মিতা সৃষ্টি করেছে। রাইম স্কিমের প্রমাণ দেখো ডে, তাহলে শেষে এ হয় এ। তুমি এটা দেখে নিও, আমি এখানে সময় নষ্ট করবো না। এখন আমি ফুললি ইংলিশ অ্যান্সারটা পড়বো, পড়ার আগে আমি আগে বুঝে আসবো। আচ্ছা, আজকে আমরা শিখবো রাইম স্কিম কি। প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, ধরো আমি বললাম আই প্লে এভরিডে, আই লাভ দ্য মান্থ অফ মে। এখানে বলো তো শেষের শব্দ কি? শেষের শব্দ নিয়ে কিন্তু আমাদের রাইম স্কিমের কাজ। ডে, শেষের শব্দ হচ্ছে ডে, আর এই শেষের শব্দ হচ্ছে মে, তাই না? আমি যখন বলবো শেষের শব্দ ডে, শেষের শব্দ মে, তুমি একটু আমাকে বিশ্বাস করবা। আচ্ছা, দুটো উচ্চারণ কি একই রকম? ডে মে? হ্যাঁ, ডে মে, শেষে 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 দেখো ডে এ আছে, মে এ আছে, এদের শেষে কি আছে? এ সাউন্ড আছে। এটাকেই বলে রাইম, রাইম স্কিম বা অন্তমিল। বোঝা গেছে? অর্থাৎ একটা সেন্টেন্স, ধরো এই যে পুরা সেন্টেন্সের শেষের যে ওয়ার্ডটা থাকে, এই ওয়ার্ডের শেষের শব্দটাই হচ্ছে রাইম স্কিম। যেমন আমাদের শেষের শব্দ ছিল ডে এবং মে, পরে দ্বিতীয় লাইনে হচ্ছে মে, মে এ আছে, তারপর ডে এখানেও এ আছে। এটাই হচ্ছে রাইম স্কিম। তাহলে রাইম স্কিম কি আমরা এটা বুঝছি, অ্যাটলিস্ট ডেফিনেশনটা আমরা কি রাইম স্কিমে দিতে পারবো? আচ্ছা, ডেফিনেশন দিতে হবে না, নিজে নিজে বুঝছি তো, তাই না? তারপরে দেখি, এবার তুমি আরেকটা এক্সাম্পল দাও। আই হ্যাভ আ ক্যাট, ইট সিট অন আ ম্যাট। তাহলে আমরা, আচ্ছা এখানে দেখো কি করব। আই হ্যাভ আ ক্যাট, আমরা জানি রাইম কোথায়, রাইম স্কিম কোথায় হয়? শেষ শব্দটা, শেষ শব্দের সাউন্ডটাকে। ক্যাট,
খেয়াল করো, ক্যাট, ম্যাট। চলো দেখি শেষ শব্দ কি, ক্যাট ম্যাট। তাহলে শেষের শব্দ কি, অ্যাট, অ্যাট, তাই না? সাউন্ড কি, এই যে অ্যাট সাউন্ড, এটাই হচ্ছে রাইম। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে রাইম স্কিম কি? রাইম স্কিম মানে, এখন ডেফিনেশনে আসো। কবিতার প্রতিটি লাইনের শেষ শব্দ কোনটার সাথে মিল আছে সেটা লেটার দিয়ে দেখানো। যেমন আমরা এবিসিডি লিখি, এটা কেন? আগের এই ডেফিনেশনটা তুমি লিখে নাও, তুমি সুন্দর করে যেন ইংরেজিতে লিখতে পারো। কবিতার প্রতিটি লাইনের শেষের শব্দ কোনটার সাথে মিল আছে সেটা লেটার দিয়ে দেখানো, এটাই হচ্ছে রাইম স্কিম। তাহলে আমরা এবিসিডি লিখি কেন? যাতে সহজে বুঝতে পারি কোন লাইন কার সাথে রাইম করেছে, মানে ছন্দবিন্যাস করেছে, তাই না? এবার আমরা কবিতার মধ্যে দেখব, মানে কবিতা দিয়ে মিলাবো। সনেট 18-এ দেখো তো, আমি পুরো কবিতাটি দেখবো না। কেন দেখবো না? কারণ আমার দেখে লাভ আছে, আমার শেষ শব্দটার প্রয়োজন, তাই না? কারণ রাইম স্কিম বের করতে শুধু শেষ শব্দ লাগে। বুঝতে পেরেছি? আচ্ছা, প্রথম এক লাইনটা দেখো। প্রথম এক লাইনে আছে ডে। আমি বলেছি আপুকে বিশ্বাস করবা, এটি প্রথম শব্দ, তাই এটিকে দিলাম এ, ডে। এ হয় নাই, এ দিলাম। লাইন 2 আছে দেখো, টেম্পারেট। হ্যাঁ, তাহলে এট। তাহলে এটার সাথে ডে এর কি মিল আছে বলো তো? এ আছে। তাহলে তারপরে এইটার সাথে আমার ডে এর সঙ্গে, এই ডে এর সঙ্গে টেম্পারেটের মিল নাই। যেহেতু মিল নাই তাহলে এ দিব না, তাহলে মিল যেহেতু নাই, যা তোকে বি দিলাম। আচ্ছা, বি দিছি, তাই নতুন লেটার দিলাম একটা, বি। এখন দেখো আবার মে, 3 নাম্বার লাইনে মে, তার মানে মিল আছে। মিল আছে মানে, তাহলে আগে আমাদের এ ছিল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডে, ডে এর সঙ্গে মিল ছিল, তারপরে আমাদের মিল ছিল না জন্য বি হয়েছে, তারপরে মে, ডে এর সাথে রাইমের মিল আছে, তাহলে আবার এ হবে। রাইট? বুঝতে পেরেছি? আচ্ছা, এখন তাই এটাও আমরা এড়িয়েছি। লাইন 4-এ দেখি ডেট, এটা টেম্পারেটের সাথে রাইম করেছে, এট। বুঝছো? টেম্পারেট, ডেট, এ টি শেষে আছে, মিল আছে, তার মানে এটা কি, বি। তাহলে টোটাল আমাদের 4 লাইনের রাইম স্কিম কি হইল, এ বি, এ বি। বুঝতে পেরেছি? রাইম স্কিম বের করতে পারবো না এভাবে প্রত্যেকটা লাইনে? এভাবে 14টা লাইন বের করা কোনো বিষয়? যেভাবে বের করছো ওইটাই ডিসক্রাইব করবে, অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা চলো আরো দেখবো আমরা। তাহলে প্রথম 4 লাইন কি হলো, এ বি, এ বি। আমরা যদি লিখি ডে মে, তাহলে কি লেটার হবে, এ হবে। টেম্পারেট ডেট কি হবে, বি হবে। ক্লিয়ার? এবার দ্বিতীয় কোয়ার্টাইনে আসি, মানে এবার দ্বিতীয় কোয়ার্টাইনে আমাদের শেষ শব্দগুলা এইগুলা, শাইন, ডিমড, ডিক্ল্যান্স, তারপর আনথেম, এগুলো। তাহলে প্রথমে শাইন্স, শাইন্স এটাকে আমরা সি দিলাম। এ বি যেহেতু অলরেডি ইউজ করেছি, তাহলে আমরা সি দিলাম, ঠিক আছে? তারপরটা দেখো তোমার হচ্ছে ডেমড, নতুন, তাই ডি দিলাম। আবার ডিশ লাইন, এই শাইনের সঙ্গে কি মিল আছে, ইয়েস, দেখো এন ইএস মিল আছে, তাহলে এটা কি হবে, এই সিটা হবে না? হ্যাঁ, এই সি হবে। তারপরে এই দেখো আনথেমড, মিল আছে এটার সঙ্গে, ডিমডের সঙ্গে, তাহলে আমরা কি করব, ডি দিব, হয়ে গেল সিডি, সিডি। এবার তৃতীয় কোট্রেন্ড দেখবো, এভাবে আমাদের উচ্চারণগুলো দেয়া আছে সেম। দেখো আমি আমি এখানেই বুঝাই দিচ্ছি, এইটা আর এটা মিল আছে, এইটা আর এটা মিল আছে, তাহলে আমাদের এটা কি হবে, ইউজ করব কি, ই এফ, ই এফ। বুঝেছি? তারপর এবার শেষ 2 লাইন সি এবং ডি দুটোই কি করেছে, রাইম করেছে, তাই জি জি, সি ই ই। তাহলে আমরা এ পর্যন্ত করছি না, জি জি, এটাই হচ্ছে রাইম। তাহলে পুরো রাইম কি হলো, রাইম প্যাটার্ন, তাহলে পুরো প্যাটার্ন কি হলো, এ বি এ বি, সিডি সিডি, ইএফ ইএফ, জি জি, শেষ। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেক্সপিয়ার কেন এমন করলো? কারণ শেক্সপিয়ারের সনেটে সবসময় 14 লাইন থাকে। তাহলে এই 14 লাইনের লাইনটিকে 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগে কিভাবে ভাগ করেছে, প্রথম কোট্রেনে 4 লাইন, তারপরে 4 লাইন, তারপরে কোট্রেনে 4 লাইন, তারপরে শেষে এসে 2 লাইন। বুঝতে পেরেছি? মানে 4 যোগ 4 যোগ 4 2। প্রথম 4 লাইন কোট্রেন, দ্বিতীয় 4 লাইনও কোট্রেন, তৃতীয় কোট্রেন, শেষে হচ্ছে কাপলেট। মনে রাখবা? এটাই মনে রাখবা। তাহলে প্রথমে কোট্রেন কি, দ্বিতীয় কি, দ্বিতীয় তৃতীয়, এই কোট্রেন আর কাপলেট মনে রাখলেই এনাফ, মানে শেষেরটা কাপলেট, এটা মনে রাখবা, কারণ তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার ট্রিক দেখো, তোমরা একটু দেখে নিবা।
লাইন এ কি বি কি, এইভাবে সুন্দর করে। আমার মনে হয় মনে রাখার ট্রিক্স এখানে লাগবে না। তাহলে রাইম স্কিম বের করার মাত্র 3টি ধাপ আছে। কি? প্রতিটি লাইনে শেষ শব্দ, শেষে কি দেখো? শব্দ দেখো। যেসব শব্দের উচ্চারণ এন্ডিং সাউন্ড একই, তাদের একই লেটার এবিসি, যেটা ইচ্ছা দিবা, মানে ধারাবাহিকতা মেনটেন করবা, সব লেটার একসাথে লিখে দাও। সনেট কি? সনেট, তাহলে সনেটের উত্তর, আমরা সনেট 18 এর উত্তর কি? উত্তর হবে, সনেট 18 এর উত্তর হবে এটা, এবি এবি, সিডি সিডি, তারপরে হচ্ছে তোমার ইএফ ইএফ, জি জি। বুঝতে পেরেছি? নট অনলি সনেট 18, তোমার যে কোনো রাইম আসলে তুমি এইভাবে শেষের ওয়ার্ড ধরে ধরে বের করবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হবে। পারবো তো? প্র্যাকটিস করো, হয়ে যাবে।